আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অর্পা হাসান। দেশের অগ্রযাত্রাকে থামাতেই স্বাধীনতা বিরোধী শক্তি বারবার সহিংসতা ও নাশকতা চালিয়ে দেশকে পেছনে ঠেলে দিতে চাইছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সরকার দাবি মেনে নেওয়ার পরও মীমাংসিত ইস্যু নিয়ে সহিংসতা করে দেশের মর্যাদা নষ্ট করা হচ্ছে। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নাশকতা ও হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী। এ সময় মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য 22 জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দাবি কিন্তু মেনে নেওয়া হয়েছিল, মূল দাবি কোটা সংস্কার। আবার উচ্চ আদালত অ্যাপিলেট ডিভিশন থেকে সেটা রায়ও দিয়ে দেওয়া হয়, কিন্তু তারপরেও এই আন্দোলনের নামে যে সমস্ত ঘটনা ঘটেছে, ধ্বংসাত্মক কাজ করেছে, তারপরে অনেকগুলি প্রাণ ঝরে গেছে। আমি কোনোদিন ভাবতে পারিনি যে এই সময় এই ধরনের একটা অবস্থার সৃষ্টি হবে আর সেখানে এতগুলি তাজা প্রাণ যাবে। যে ইস্যুটা নেই সেটা নিয়েই আন্দোলনের নামে এই ধ্বংসাত্মক কার্যকলাপগুলি, দেশের অর্জনকে নষ্ট করা, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা, তারপরে এই যে একটা ঘটনা ঘটিয়ে ঘোলাপানিতে মাছ শিকার করে দেশকে পিছনে টেনে নেওয়ার এই চক্রান্তে যারা জড়িত, সেটা আপনাদের খুঁজে বের করা উচিত। ফেসবুক বাংলাদেশের ব্যাপারে বৈষম্যমূলক আচরণ করছে বলে অভিযোগ তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের। রাজধানীতে আইসিটি ভবনে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় এই অভিযোগ করেন তিনি। এ সময় পলক বলেন, অসত্য তথ্য, গুজব ও উস্কানিমূলক পোস্ট দেওয়ার বিষয়ে বাংলাদেশ আপত্তি জানালেও ফেসবুক কোনো ব্যবস্থা নেয়নি। অনৈতিক পোস্ট, ব্যক্তিগত গোপনীয়তা ও সুরক্ষা ভঙ্গ করে দেয়া পোস্ট না সরিয়ে ফেসবুক নীতি নৈতিকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যাচ্ছে। বাংলাদেশে ফেসবুককে যেই ফ্যাক্ট চেকিং ফার্ম হেল্প করে, যে লিগ্যাল ফার্ম হেল্প করে, তারা মোটিভেটেড এবং তাদের ব্যক্তিগত মতাদর্শ এবং তাদের কার্যক্রম এবং প্রকাশ্যে তাদের যে অবস্থান এবং বিভিন্ন পাবলিক স্টেটমেন্ট, সেখানে দেখা গেছে যে তারা রাজনৈতিক সংগঠনের সমর্থক এবং তাদের কর্মকাণ্ড, অতীত কর্মকাণ্ড, বর্তমান কর্মকাণ্ড সবকিছুই তারা সরকার বিরোধী, দেশ বিরোধী। এমনকি মুক্তিযুদ্ধের সময়ও তাদের যারা পূর্বপুরুষ বা পরিবারের সদস্য বা আত্মীয়, তাদের অনেক এঙ্গেজমেন্ট পাওয়া যায়। ফলে আমাদের অনুমান যে এখানে ফ্যাক্ট চেকিং যে ফার্মগুলো আছে ফেসবুকের পক্ষ থেকে, তারাও নিরপেক্ষ ভূমিকা পালন করছে না। কোটা সংস্কার আন্দোলনের সময় 6 বছরের শিশু রিয়া গোপ সহ 16 শিশু নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন ও প্রত্যেকের পরিবারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। সুপ্রিম কোর্টের এক আইনজীবী এই রিট দায়ের করেন। গুলিবিদ্ধ হয়ে শিশুর মৃত্যুর ঘটনা তদন্তে 3 সদস্যের তদন্ত কমিশন গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, পুলিশ মহাপরিদর্শক ও র্যাবের মহাপরিচালককে এতে বিবাদী করা হয়েছে। বিচারপতি মোস্তফা জামাল ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের বেঞ্চে রিটের শুনানি হবে বলে জানিয়েছে রিটকারীর আইনজীবী। শিক্ষার্থীদের আন্দোলনে সরাসরি গুলি না চালানো ও ডিবি পুলিশের হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কের মুক্তির নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি পিছিয়েছে। বেঞ্চের জুনিয়র বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলন অসুস্থতার কারণে ছুটি নিয়েছেন। এ কারণে আজ শুনানি হচ্ছে না। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চে আজ রিট আবেদনটির শুনানির দিন ধার্য ছিল। এর আগে সুপ্রিম কোর্টের 2 আইনজীবী রিট আবেদনটি দায়ের করেন। পুলিশের বাধায় রাজধানীতে সমাবেশ করতে পারেনি গণতন্ত্র মঞ্চ। তাৎক্ষণিকভাবে বিজয়নগর এলাকার ফুটপাতে দাঁড়িয়ে নেতারা বলেন, ছাত্র জনতার উপর গণহত্যা চালিয়ে গণ আন্দোলন দমন করা যাবে না। গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা সাইফুল হক বলেন,
জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার নামে সরকার গণহত্যা ধামাচাপা দিতে চাইছে। আরেক নেতা জোনায়েদ সাকি বলেন, ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে পুরো দেশ আজ আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। তার দাবি, নিরীহ শিক্ষার্থী ও বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের গণগ্রেফতার চালিয়ে সরকারের শেষ রক্ষা করা যাবে না। বৈষম্য বিরোধী আন্দোলনের 6 সমন্বয়কের অবিলম্বে মুক্তি দাবি করেন গণতন্ত্র মঞ্চের নেতারা। কর্মসূচিকে কেন্দ্র করে পুরোনো পল্টন এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। দেশের 53 বছরের ইতিহাসে সমস্ত রাষ্ট্র শক্তিকে ব্যবহার করে আমাদের সন্তানদেরকে, আমাদের শিশু সন্তানদেরকে এইভাবে হত্যা করার কোনো নজির, বাড়িতে গুলি করে হত্যা করার কোনো নজির আমরা দেখিনি। ইতিমধ্যেই দেশের মানুষ, ছাত্র তরুণরা সরকারকে তারা গুড বাই তারা জানিয়ে দিয়েছেন। এখন সরকার টিকে আছে কেবলমাত্র প্রশাসনের উপরে তারা নির্ভর করে। এবারে আন্তর্জাতিক। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান ইসমাইল হানিয়া ও তার দেহরক্ষী ইরানে নিহত হয়েছেন। ইরানের রাজধানী তেহরানে একটি আবাসিক স্থলে তাদের হত্যা করা হয় বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে হামাস নেতা ইসমাইল হানিয়া তেহরানে অবস্থান করছিলেন। এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করেছে হামাস। হানিয়ার মৃত্যু ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির জন্য একটি বড় ধাক্কা। আরো জানাচ্ছেন শরীফুল ইসলাম। দখলদার ইসরায়েলদের হাত থেকে ফিলিস্তিনকে রক্ষায় নানা সংগ্রাম করে আসছিলেন হামাস নেতা ইসমাইল হানিয়া। এজন্য কাতার, ইরান সহ মুসলিম দেশগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে করেছেন বহুদিন দরবার, কিন্তু শেষ রক্ষা হলো না এই যোদ্ধার। দুদিন আগেই কাতার থেকে ইরানে গিয়েছিলেন ইসমাইল হানিয়া। উদ্দেশ্য ছিল ইরানের নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে যোগ দেবেন, কিন্তু তেহরানের একটি আবাসিক ভবনে অবস্থানকালে তাকে এবং তার দেহরক্ষীকে হত্যা করা হয় বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড। তবে কিভাবে এই হামলা হয়েছে বিস্তারিত জানায়নি ইরান সরকার। ইসমাইল হানিয়া হামাসের রাজনৈতিক শাখার প্রধানের পদে থাকলেও তাকেই বলা হয় এই গোষ্ঠীর শীর্ষ নেতা। 80-র দশকে হামাসের উত্থানকালে ফিলিস্তিনি সুন্নি মুসল্লিদের এই রাজনৈতিক ও সামরিক আন্দোলনের সামনের কাতারে ছিলেন ইসমাইল হানিয়া। 1989 সালে তাকে 3 বছরের কারাদণ্ড দেয় ইসরায়েল। এরপর 1992 সালে আরও কয়েকজন হামাস নেতার সঙ্গে হানিয়াকে ইসরায়েল ও লেবানন সীমান্তের শূন্য রেখায় ছেড়ে দেয় ইসরায়েল কর্তৃপক্ষ। 1 বছর নির্বাসনে থাকার পর গাজায় ফেরেন হানিয়া। পরে ফিলিস্তিনের জাতীয় নির্বাচনে হামাস বেশিরভাগ আসনে জয় পাওয়ার পর 2006 সালে ইসমাইল হানিয়াকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। কিন্তু সপ্তাহব্যাপী রক্তক্ষয়ী সংঘাতের পর প্রধানমন্ত্রীর পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। পরে 2017 সালে ইসমাইল হানিয়া হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান নির্বাচিত হন। পরের বছর ইসমাইল হানিয়াকে সন্ত্রাসী তকমা দেয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। 2019 সাল থেকে কাতারে অবস্থান করছিলেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের এই শীর্ষ নেতা। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে দেশটির শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর এক সিনিয়র কমান্ডারকে হত্যার দাবি করেছে তেল আবিব। যদিও হামলার বিষয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু এবং সংবাদ মাধ্যম বিবিসি। ব্রিটিশ এই সংবাদ মাধ্যমটি বলছে, লেবাননের রাজধানী বৈরুতে দক্ষিণ উপকণ্ঠে হামলা চালিয়ে হিজবুল্লাহর এক শীর্ষ কমান্ডারকে হত্যা করার দাবি করেছে ইসরায়েল। লেবাননের ইরানপন্থী এই সশস্ত্র গোষ্ঠীর শক্ত ঘাঁটি দাহিয়ে শহরে বিস্ফোরণে অন্তত 1 জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, ফুয়াদ শুকর নামের ওই সিনিয়র হিজবুল্লাহ কমান্ডারকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নির্মূল করার লক্ষ্যে যুদ্ধ বিমান দিয়ে হামলা করা হয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।